ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এক ডজন গল্প। করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি। আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি, এমনটা সূত্রের খবর। এখনও অবস্থা সংকটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। গোপাল, কেমন আছেন প্রাক্তন রাষ্ট্রপতি? দেখো, তার অবস্থা সংকটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তুমি জানো যে গতকাল প্রায় 5 ঘন্টা তার অপারেশন হয়েছিল, মাথায় যে অস্ত্রোপচার হয়েছিল, সেই অস্ত্রোপচারের পরেই তাকে কিন্তু ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তার সংকটজনক অবস্থা হয়েছিল। কিন্তু আজ সকালবেলায় যখন আমরা কথা বলছিলাম প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, সেই সময় আমরা যেমনটা জেনেছিলাম, তিনি জানিয়েছিলেন যে ক্ষীণ হলেও কিন্তু সাড়া দিচ্ছিল, চিকিৎসায় একটা সাড়া আসছিল, যেটা চিকিৎসকরা মনে করছিলেন যে গ্র্যাজুয়ালি এই ইমপ্রুভমেন্টটা প্রণববাবুকে আবার সুস্থ করে তুলবে। কিন্তু দুপুর তিনটের পর সেইটা কিন্তু আবার যে ইমপ্রুভমেন্টটা হচ্ছিল সেটা কিন্তু থমকে যায়। শারীরিক আবার তার যে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, যেটা চিকিৎসক মহল বা তার পরিবার থেকে বলা হচ্ছে যে অতি সংকটজনক অবস্থায় রয়েছেন এই মুহূর্তে তিনি, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তুমি জানো, সারাদিন আজকে তার সুস্থতা কামনার বিভিন্ন কামনায় জেলার বিভিন্ন প্রান্তে তার বাড়ি, তার মন্দির, বিভিন্ন জায়গায় পুজো অর্চনা হয়েছে। সবাই তার সুস্থতা চাইছেন। তার কারণ যেমন রাজনীতি, তিনি সাহিত্য, সর্বমহলে তার একটা ঘনিষ্ঠ ছাপ রয়েছে তার। ঠিক সেই জায়গায় সর্বস্তরের মানুষ, আপামর ভারতবাসী তার সুস্থতা কামনা করছিলেন। সকালের যে অভিজিৎ মুখোপাধ্যায়ের যে ফোন রেকর্ড আমরা শুনিয়েছিলাম এবিপি আনন্দে, সেটা শুনে অনেকের মধ্যে একটা আশার আলো জেগেছিল যে উনি তাহলে সুস্থ হচ্ছেন। কিন্তু 3টের পর নতুন করে সেই অবস্থার আবার অবনতি হওয়ায় আবার মানুষের চোখে মুখে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। তোমাকে আবারও বলি, একদম যেটা বলা হচ্ছে যে অতি সংকটজনক অবস্থায় রয়েছেন এই মুহূর্তে প্রণব মুখোপাধ্যায়। শুভ্রজিৎ, ধন্যবাদ গোপাল। রাজ্যে করোনা সংক্রমণ ছাড়ালো 1 লক্ষ, ফের বাড়লো করোনায় সংক্রমণ এবং মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2931, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 49 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 1,02,390। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 72.39%। এখনো পর্যন্ত করোনায় 2149 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে সংক্রমিত 711, 18 জনের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনায় একদিনে সংক্রমিত 643 এবং মৃত নয়। ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পর 2 মাসেরও কম সময়ে রুশ করোনা ভ্যাকসিন ছাড়পত্র সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের। এত কম সময়ে কিভাবে ছাড়পত্র? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। কার্যকারিতা নিয়ে সন্দিহান আমেরিকা, ব্রিটেনও। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর। 18 জুন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু, 11 আগস্ট তৈরি ভ্যাকসিন। গোটা বিশ্বকে চমকে দিয়ে রেকর্ড টাইমের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলার দাবি করলো রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়াল শুরু 2 মাসেরও কম সময়ের মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের দাবি করলো মস্কো। যদিও ইতিমধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। আমেরিকা ও ব্রিটেন সরাসরি তাদের আপত্তির কথা জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি রাশিয়ার উদ্দেশ্যে সতর্কবার্তার সুরে বলে, তারা যেন কোনোভাবেই তড়িঘড়ি ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে প্রচলিত পথ থেকে সরে না আসে। এভাবে ভ্যাকসিন তৈরি করতে যাওয়ার এবং ঘোষণা করে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এটা কি সেফটি এবং এফিক্যাসিকে চূড়ান্তভাবে নিশ্চিত করবে, নাকি তাড়াহুড়ো করার পরে ভ্যাকসিনের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেফটি এবং এফিক্যাসি, এইটার সাথে কম্প্রোমাইজ হয়ে যাবে না তো? রাশিয়ার এই ভ্যাকসিনটা অবভিয়াসলি ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স কি হবে সে ব্যাপারে বলাটা মুশকিল। যতক্ষণ না আমাদের মেন স্ট্রিম যে মেডিকেল ফ্যাটার্নিটি তারা এই ভ্যাকসিনটাকে অ্যাকসেপ্ট করছেন, একটা ভ্যাকসিন এক জায়গায় যদি কাজ করতে আরম্ভ করে তাহলে আমাদের সবাইকার জন্য সেটা একটা বিরাট সুখবর যে ভ্যাকসিন আসছে এবং এসে গেছে।
রাশিয়ার অবশ্য দাবি তাদের তৈরি ভ্যাকসিন সঠিকভাবে কাজ করতে শুরু করেছে। এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় 18 জুন। 38 জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ে ট্রায়ালের পর রাশিয়া জানায় এই ভ্যাকসিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারছে। দুদফায় ট্রায়াল হয় ভ্যাকসিনের। দুটি দলে ভাগ করে প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে সরকারি হাসপাতালে তাদের পর্যবেক্ষণে রাখা হয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক দাবি করে প্রথম স্বেচ্ছাসেবক দলের সকলের শরীরেই ভাইরাসের মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়েছে। এই দলের স্বেচ্ছাসেবকদের 15 জুলাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় দলকে ডিসচার্জ করা হয় 20 জুলাই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয় ভ্যাকসিনের ট্রায়াল সফল হয়েছে। গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার গিন্সবার্গের দাবি প্রথম পর্যায়ে ট্রায়াল শেষ হওয়ার পরে এখনো অবধি ভ্যাকসিনের কোনো প্রতিকূল প্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও একাধিক গবেষক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা রাশিয়ার এই তড়িঘড়ি ভ্যাকসিন রেজিস্ট্রেশনকে বিপজ্জনক আখ্যা দিয়েছে। বিশ্ব রাজনীতির লড়াইয়ে কোথাও বিজ্ঞান চাপা পড়ে গেল কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি স্টিফেন ফৌসি ইতিমধ্যেই বলেছেন, আমি আশা করব চীন এবং রাশিয়া কারো শরীরে প্রয়োগের আগে যথাযথভাবে সব পরীক্ষা নিরীক্ষা শেষ করবে, কারণ সব মাপদণ্ড না মেনেই ভ্যাকসিন বন্টন শুরু হলে তা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। রাশিয়ার তৈরি ভ্যাকসিন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এখনো চূড়ান্ত কোনো মতামত জানানো হয়নি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, আমরা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। যে কোনো ভ্যাকসিনকে মান্যতা দেওয়ার আগে অত্যন্ত কড়া সুরক্ষা পদ্ধতি মেনে চলতে এবং পর্যাপ্ত তথ্য বিশ্লেষণ করতে হয়। আমাদের দুটো জিনিস দেখতে হবে, ওয়েদার ইট ইজ এফেক্টিভ অর নট অ্যান্ড হাউ সেফ ইট ইজ, যার জন্য আমরা কিন্তু বিভিন্ন ট্রায়াল করি। রাশিয়া যখন অ্যাপ্রুভ করেছে এবং রাশিয়ার প্লুটিনের মেয়ে যখন এটা পেয়েছে, শুনুন ডেফিনেটলি সেফটি সম্পর্কে ওদের বোধহয় ডাউট নেই, কিন্তু এফেক্টিভ কতটা একমাত্র সময়ই আমাদের বলতে পারবে। এই ভ্যাকসিনের কতটা কায়েম করবে আমাদের স্বার্থ, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আজকে বিশ্বব্যাপী যদি এটা প্রয়োগ হয় তখনই কিন্তু এটা মান্যতা দেওয়া যাবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করতে পারলে আমার মনে হয় আমরা আরো কিছুটা পরিষ্কারভাবে জানতে পারতাম যে এই ভ্যাকসিন কোন দিকে যাচ্ছে, কতটা সুদূর প্রসারী হবে, কতটা সাফল্যমণ্ডিত হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকর অবশ্য দাবি ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং কোভিড-19 মোকাবিলায় অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এবিপি আনন্দ। মিলছে না বিন্দুমাত্র চিকিৎসা পরিষেবা, দেখতে আসছেন না নার্সও। হাওড়ার সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন মহিলার অভিযোগ ভাইরাল, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুকে যন্ত্রণা করছে, এখানে কেউ আসছে না, কোনো নার্স আসছে না, কেউ দেখছে না। আমি মরে যাব। শ্বাস নিতে ভীষণ কষ্ট, ঠিক করে কথা বলতে পারছেন না, তার মধ্যে কোনো মতে করুণ আরতি, কেউ কিছু করুন। করোনা আবহে এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তার দাবি তিনি হাওড়ার ঘুষুরির টিএল জয়সওয়াল কোভিড হাসপাতালে ভর্তি, কিন্তু এই সরকারি কোভিড হাসপাতালে কোনো চিকিৎসাই হচ্ছে না বলে তার অভিযোগ। এখানে কেউ আসছে না, কোনো নার্স আসছে না, কেউ দেখছে না। পচা ডিম খাওয়াচ্ছে, খাবার দিচ্ছে না। আর 4 দিনে আমি কিচ্ছু বলিনি, 4 দিন আমি চুপ করে। জয়সওয়ালে এরকম অবস্থা, আমরা কি করে ট্রিটমেন্ট করতে এসেছি, কিছুতেই অক্সিজেনে দিতে আসছে না, কিচ্ছু করছে না। কেন যত জন আছে সবার প্রবলেম হচ্ছে, এমনি করে মানুষগুলো কেন মারছে। ভাইরাল ভিডিওতে মহিলার অভিযোগ পচা খাবার দেওয়া হয়েছে তাকে, পানীয় জল নেই, বাথরুমেও জল নেই। সরকারি কোভিড হাসপাতালের বাথরুম এতটাই অপরিষ্কার যে তা ব্যবহারের অযোগ্য। এমনি চিৎকার করে, একটুকু জল নেই। সবাই খাবার জলগুলোকে এনে এনে এই যে বোতল ঢেলে ঢেলে জল যাচ্ছে। হসপিটালে জল নেই, এই দেখো, এই দেখো জল, দেখো কি নোংরা, এই দেখো জল নেই। মহিলার দাবি বাধ্য হয়ে তাকে অন্য ওয়ার্ডের বাথরুমে যেতে হচ্ছে। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর কাছে জলের সমস্যা জানান তিনি, জবাবে শোনা যায় শুধুই আশ্বাস। একদম জল আসছে না, না একটুকু জল আসছে না। লাইনটা দেখো দিদি, একটু কন্ট্রোল প্লিজ, জল পড়ছে, সারা রাত্রি জল নেই। এই ভিডিও ভাইরাল হতেই সোমবার রাতে টিএল জয়সওয়াল হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া সদরের জেলা তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। শোনার পর আমি হসপিটালে গিয়েছিলাম, ওখানে সুপারের সাথে কথা বললাম। উনি বললেন তার
অক্সিজেন লেভেল ভালো আছে, উনি ঠিক আছেন। আর ডক্টর, নার্স, সাফাই কর্মী যতজন আছে তারা সবাই কিন্তু খুব সুন্দরভাবে তারা চেষ্টা করছেন পেশেন্টদেরকে খেয়াল রাখার জন্য। বেসরকারি হসপিটালে যারা যাচ্ছে তাদের গলা কেটে নিচ্ছে, আর সরকারি হাসপাতালে কোনো পরিষেবা নেই, চিকিৎসা নেই, খাদ্য নেই। সেই বিষয়টি পরিষ্কার চলে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসায় অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যেটা তো বলেছে ওটা তো ঠিক নয়। আমি আজকে ইনকোয়ারি করেছি, আমাকে সুপার একটা রিপোর্ট দিয়েছে, তাতে যতটা রিপোর্ট আমি পেয়েছি তার অভিযোগটা একদম ভিত্তিহীন। অভিযোগকারী মহিলার দাবি, এই ভিডিও ভাইরাল হওয়ার পরই অচেনা নম্বর থেকে ফোন করে তাকে ভিডিওটি সরিয়ে দিতে বলা হয়, যদিও তিনি তাতে রাজি হননি। অন্যদিকে এই ভাইরাল ভিডিওর পরই হাসপাতালের তরফে নির্দেশ দেওয়া হয় রোগীরা কেউ কাছে মোবাইল ফোন রাখতে পারবেন না। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। বিআর সিং হাসপাতালে মৃতদেহ অদলবদল নিয়ে কাল রিপোর্ট দেবে তদন্ত কমিটি। তার আগে মৃতদের পরিবার, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী এবং মর্গের কর্মীদের বয়ান নিয়েছে কমিটি। রাজ্য মেডিকেল কাউন্সিলে যাওয়ার চিন্তা ভাবনা করছে একটি পরিবার। করোনা নেগেটিভের দেহ পজিটিভ ভেবে সৎকার করেছিল প্রশাসন, আর কোভিড আক্রান্তের মৃতদেহ নিতে বলা হয়েছিল পরিবারকে। অর্থাৎ নিয়মের ঠিক উল্টো কাজটাই করা হয়েছিল শিয়ালদার রেল হাসপাতাল বিআর সিং এ। গত সপ্তাহের এই ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সেই কমিটির রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষকে। কিডনির সমস্যা নিয়ে 1 আগস্ট বিআর সিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাওড়ার বাসিন্দা 68 বছরের কল্পনা ভগত। কোভিড পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয় 3রা আগস্ট। সেদিনই ওই মহিলার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, গত শুক্রবার 7 তারিখ হাসপাতালের তরফে জানানো হয় কল্পনা ভগতের কোভিড রিপোর্ট নেগেটিভ, তাদের মৃতদেহ নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু হাসপাতাল মৃতদেহ আনতে গিয়ে চোখ কপালে ওঠে মৃতের পরিজনদের। অভিযোগ, তাদের হাতে তুলে দেওয়া হয় অন্য একজনের মৃতদেহ। মৃতের পরিবারের দাবি, হাসপাতাল থেকে তাদের বলা হয় কল্পনা ভগতের মৃতদেহ অন্য এক পরিবার তাদের পরিবারের সদস্যের মৃতদেহ বলে শনাক্ত করেছে, যাদের পরিজন সত্যি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাই প্রোটোকল অনুযায়ী কল্পনা ভগতের মৃতদেহই কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হয় সৎকারের জন্য। এই পরিস্থিতিতে বিচারের আশায় রাজ্য মেডিকেল কাউন্সিলে যাওয়ার কথা ভাবছেন মৃত কল্পনা ভগতের আত্মীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য যে ঘটনাটা, এত বড় মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তাদের যেন বিচার হয়। আমরা অনেকগুলো জায়গাতেই যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করেছি, মেডিকেল কাউন্সিল বলুন, কনজিউমার ফোরাম বলুন, ধাপে ধাপে আমরা এগোবো। আপাতত হাসপাতালে তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে মৃতের পরিবার। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেশে করোনায় মৃতের সংখ্যা 45,000 ছাড়ালো। আক্রান্তের সংখ্যা পেরোলো 22.5 লক্ষ। আশা জাগিয়ে কমলো দৈনিক মৃত্যু এবং সংক্রমণ সংখ্যা। মৃত্যু হার নামলো 2%-এরও নিচে। সংক্রমণ থেকে মৃত্যু বিশ্বের লাগাতার প্রথম স্থানে ভারত। এই উদ্বেগের মধ্যেই আশার আলো হলো সুস্থতার হারও ক্রমাগত বাড়ছে, সেই সঙ্গে মৃত্যুর হারও কমছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 47,746 জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 54,859। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন 15,83,489 জন। দেশে সুস্থতার হার বেড়ে 69.80% হয়েছে। এরই সঙ্গে দেশে মৃত্যুর হার কমে হয়েছে 1.99%। এই প্রথম মৃত্যুর হার 2%-এর নিচে নামলো। এই স্বস্তিদায়ক পরিসংখ্যানই মঙ্গলবার নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে। हमारे यहाँ एवरेज फर्टिलिटी रेट पहले भी दुनिया के मुकाबले काफी कम था। संतोष की बात है कि ये लगातार और कम हो रहा है। रिकवरी रेट लगातार बढ़ता जा रहा है, सुधरता जा रहा है। तो इसका अर्थ ये है कि हमारे प्रयास कारगर सिद्ध हो रहे हैं। গোটা দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা কমার নেপথ্যে মহারাষ্ট্রের বড় ভূমিকা আছে। গত 24 ঘন্টায় আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র এখনো প্রথম স্থানে থাকলেও দৈনিক সংক্রমণের সংখ্যা আগের তুলনায় কমেছে। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশেও দৈনিক সংক্রমণ কমেছে। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ। তবে বিহার ও অসমে করোনা সংক্রমণের বৃদ্ধি অবশ্য উদ্বেগ বাড়াচ্ছে। বিহারে গত 24 ঘন্টায় 3,099 জন আক্রান্ত হয়েছেন। অসমের রেকর্ড 2,900 জন আক্রান্ত হয়েছেন একদিনে। মোট সংক্রমণের নিরিখে দেশে প্রথম স্থানে এখনো মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে দিল্লি। গত 24 ঘন্টায় মৃত্যুর নিরিখে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র, যুগ্মভাবে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু ও কর্ণাটক,
তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, চতুর্থ স্থানে উত্তরপ্রদেশ, পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ। দেশে মোট মৃত্যুর নিরিখে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে দিল্লি, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে গত 24 ঘন্টায় দেশের রেকর্ড 6,98,290টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনো পর্যন্ত দেশে মোট 2,82,81,848টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এবিপি আনন্দ। 2005-এর আগেও পৈতৃক সম্পত্তিতে মহিলাদের সমানাধিকার সুরক্ষিত করে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের মহিলাদের সম্পত্তির অধিকারে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। মেয়ে মানে সবসময়ই মেয়ে, মন্তব্য সর্বোচ্চ আদালতের।